র্যাঙ্ক হ্যাঁ, 5.5 দুটা। বুঝেছি বুঝেছি, আমি বলতেছি এখন যারা যারা এখনো ইয়ে করো নাই, বোঝো নাই, সবার জন্য বলতেছি। তাহলে সবাই একটু মনোযোগ দিয়ে শুনবে আবারও। এই র্যাঙ্কটায়, এই র্যাঙ্কিং করাটা যেহেতু রিপিটেড র্যাঙ্ক, যেটা এখানে র্যাঙ্ক করাটা সবার একটু ঝামেলা থাকতে পারে, তো কেউ বুঝেও প্রশ্ন, না বুঝেও প্রশ্ন করো নাই, প্রশ্ন করছে তো একজন যেহেতু করছে, অনেকের প্রবলেম থাকতে পারে। যাদের না থাকতে প্রবলেম নাই তারা তো কোনো সমস্যা নাই, বুঝে গেছো। যাদের প্রবলেম আছে তারা দেখো। তাহলে দেখো, এই যে রিপিটেড র্যাঙ্ক ছাড়া যে নর্মাল র্যাঙ্ক, সেটা তো আমরা জানি। সেটা হলো ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট সাজানোর উপরে। জাস্ট যদি আমরা বড় থেকে ছোট সাজাই, তাহলে বড় থেকে ছোট দিকে র্যাঙ্কিং করে আসবো, 1 2 3 এভাবে বসে আসবো। আর যদি ছোট থেকে করি, তাহলে ছোট থেকে বড় দিকে 1 2 3 এভাবে করে যাবো। তো সাধারণত যেভাবে করলে রেজাল্ট সেম আসে। কোনো মেরিট পজিশন করতে গেলে তো বড় থেকে ছোটই করতে হয়, কারণ রোল নাম্বার যাকে 1 দিবে সে বেশিরভাগ যেভাবে তাকেই দেওয়া হবে, ওইভাবে করি। তুমি যে কোনো একটা ফলো করতে পারো, দুইটাও করতে পারো। আমি এখানে দুইভাবে দেখাইছি। এটার ক্ষেত্রে কোরিলেশনে কোনো সমস্যা নেই, র্যাঙ্কিং ছোট থেকে বড় করো বা বড় থেকে ছোট করো। এখানে দেখো যেটা আছে, এখানে হাইয়েস্ট হাইয়েস্ট মার্কস আছে কত, এখানে ছোট থেকে বড় করা হয়েছে। তুমি বড় থেকে ছোট করলে কোনো সমস্যা ছিল না, যেহেতু ছোট থেকে বড় করা হয়েছে, আমি ছোট থেকে বড়ই দেখাচ্ছি। এখানে লোয়েস্ট আছে 60। আমি যদি এখান থেকে এটাকে 1 2 দিয়ে করে যাই, আমি জাস্ট এখানে বোঝানোর জন্য লিখছি, এগুলো লিখে দরকার নেই। তাহলে এটা হবে 1, তারপরে হবো এই যে 68 হলো পরে নেক্সট, মানে পরের 60 চেয়ে একটু বড় 2, তারপরে 3 হবে 70, তারপর 4 হবে 72, 5 হবে 75, 75 যেহেতু আরেকটা আছে, এটা হবে 6। এটা হলো গিয়ে নর্মালি যে রিপিটেড সারা র্যাঙ্ক যেটা। এখন দেখো, এক এক নাম্বার র্যাঙ্কিংয়ে একটা ভ্যালু আছে, কোনো সমস্যা নাই। 2 নাম্বার র্যাঙ্কিংয়ে একটা ভ্যালু আছে, কোনো সমস্যা নাই। 3 নাম্বার র্যাঙ্কিংয়ে একটা ভ্যালু আছে, কোনো সমস্যা নাই। 4 নাম্বার র্যাঙ্কিংয়ে একটা ভ্যালু আছে, কোনো সমস্যা নাই। 5 6 দুইটা এক। তাহলে একটা স্টুডেন্ট যদি একই মার্কস পায়, তাহলে তাকে কম, তাকে তো এখানে 4 5 কাকে বলবো, 5 6 কাকে বলবো, তাকে কম্বাইন করতে হবে। কম্বাইন মানে কি, যৌথভাবে একই র্যাঙ্কিংয়ে নিয়ে যেতে হবে। এই কারণে একই র্যাঙ্কিংয়ে যেহেতু নিয়ে যেতে হবে, তাহলে 5 এবং 6 এই দুইটা যেহেতু ট্রাই করছে, রিপিট হয়েছে, এই দুইটা র্যাঙ্কিংকে যোগ করে যেহেতু 2 দ্বারা ভাগ, অর্থাৎ এই দুইটাকে অ্যাভারেজ করা হবে। দুইটা র্যাঙ্কিংকে যোগ করে 2 দ্বারা ভাগ করে যেটা হবে, সেটাই দুইজনকে দিয়ে দেওয়া হবে। তাহলে 5 এবং 6 মিলে 11, 2 দ্বারা ভাগ করলে 5.5, দুইজনকে 5.5 করে দেওয়া হবে। ক্লিয়ার? ক্লিয়ার, কিন্তু পরের অংশটা স্যার এখানে কেন আমরা গড় করলাম না? হ্যাঁ, পরেরটা আমি তিনটা সেম দেখাচ্ছি। পাইছি। হ্যাঁ, পরেরটা দেখাচ্ছি। 11 হলো 1 নাম্বার, তাহলে 12 হলো 2 নাম্বার, 13 3 নাম্বার, 14 4 নাম্বার, 15 14 আবার 5 নাম্বার, এই 14 6 নাম্বার। তাহলে দেখো, একই সমস্যা নাই একটা আছে, 2 এর সমস্যা নাই একটা আছে, 3 এর সমস্যা নাই একটা আছে। এখন 14 তিনজনে পাইছি। আমরা নরমালি র্যাঙ্ক করছি 4 5 6 দিছি, ঠিক আগের মতোই কথা। 4 5 6 তো যেহেতু তিনজন একই মার্কস পাইছে, তাহলে তিনজনকে তো 4 5 6 দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ তিনজন একই মার্কস পাইছে। 4 5 6 দিব কিভাবে? এখন রোল নাম্বার যদি আমি কনসিডার করি, তিনজনকে 4 5 6, রোল নাম্বার কাকে 4 দেবো, কাকে 5 দেবো, কাকে 6 দেবো? এই জন্য তিনজনকে একই দিতে হবে। তাহলে এখানে যদি 3টা ভ্যালু আছে, তো 3টা ভ্যালুকে যোগ করে 3 দ্বারা ভাগ, এভারেজ তো এটাই, যতটা যোগ করি তত দ্বারা 5 ভাগ। 5। হ্যাঁ, তাহলে এখানে 15, তো 15কে 3 দ্বারা ভাগ করলে 5, এই যে 5 করে দিলাম সবাই। থ্যাংক ইউ স্যার। বুঝছো? ইয়েস স্যার। একই নিয়ম। তুমি এখানে যে 5 আসবে এমন কোনো কথা না। এখন মনে করো যদি এরকম হইতো যে এখানে এই ভ্যালুটা 15, এক্সাম্পল, তাহলে 15 হলে এখানে হইতো কত, 2, না, তাহলে 3 1, এই 13 হয়ে যেত 2, 13 হতো 2,
তাহলে এখানে হয়তো 3, এখানে হয়তো 4, এখানে হয়তো 5, এটা হয়ে যেত 6। দেখো 11 ছোট সবার 1 নাম্বার, 13 তারপরে ছোট 2 নাম্বার, এটা 3, 14 3, এরপরে 14 4, এরপরে 14 5, 15 যেহেতু বড় 6। তাহলে আমরা তিনটা যেহেতু একসাথে ট্রাই করলো, 3 4 5, তাই কত হবে 12। তাহলে 3 দিয়ে ভাগ করলে 4, এই তিনটার মধ্যে 4 করে দিতাম। বুঝতে পারছো? আর 15 টা 6 থাকতো বুঝি নাই। স্যার। 15টা কি 6 হবে তখন না 5 হবে? হ্যাঁ 6 বিটুইন দ্য 6 হবে। এখানে 5 থেকে 3 4 5 দিয়ে দিছি। র্যাঙ্কিং তুমি সিরিয়ালি করে যাবে, তারপরে এটাকে প্রাইজ এখানে সেখানে এভারেজ করে দিবে। এই যে দেখো তোমার 6টা ভ্যালু 6 তো দিতে হবে, 1 2 3 4 5 6, 6টা তো র্যাঙ্ক দিতে হবে। এখন যেগুলো টাই হয়ে গেছে এগুলোকে এভারেজ করে দিবে, এই তিনটা টাই হচ্ছে তিনটাকে এভারেজ করে দিবে। তাহলে এই তিন জায়গায় এখানে যেমন এটার ক্ষেত্রে 6 চলে আসবে এখানে, আর এখানে এই তিনটার ক্ষেত্রে 4, এই তিনটাতে 4 দিয়ে দিবে, 4 4 করে। বুঝতে পারছো? ইয়েস স্যার, থ্যাংক এখন ইউ যে স্যার। কোনো ভ্যালু চেঞ্জ করে দিলে সমস্যা নাই। আমি তো জাস্ট এগুলো তোমাদেরকে হাইপোথেটিক্যালি দিছি, হ্যাঁ এগুলো জাস্ট তোমাকে প্রসেসটা শেখার জন্য। এখানে আমি যেই কোনো ভ্যালু চেঞ্জ করে দিই, যতটা দিই সমস্যা নাই, 3 4টা 5টা। এখানে তো তোমাকে মাত্র 6টা ভ্যালু দেওয়া হয়েছে, এত কম তো আর দেওয়া হবে না। বাস্তব জীবনে তো এত কম ডেটা নিয়ে অ্যানালাইসিস হবে না, কারণ তুমি বাস্তব জীবনে ভালো রেজাল্ট পাইতে হলে মিনিমাম 150-র উপরে যেতে হয়, যেটা 150টার উপরে যেতে হয়। 150-এর নিচে দিয়ে অ্যানালাইসিস হয় না সাধারণত। এগুলো তো প্র্যাকটিক্যাল, জাস্ট এক্সাম্পল বুঝাচ্ছি, প্রসেসটা দেখাচ্ছি। আর তুমি যখন 150 নিবে তখন তার হাতে করবে না, তখন তুমি কম্পিউটারে করবে। তোমাদের সব কম্পিউটার, যে তোমরা কম্পিউটার স্টুডেন্ট, তোমরা তো আরো ভালো জানবে, তখন সব কম্পিউটার ডিজাইন সফটওয়্যারের মাধ্যমে করবে, বা কম্পিউটার এক্সেল, এই যে এক্সেলের মাধ্যমে করবে। আমি এই যোগগুলো এক্সেলে করে নিয়ে করতে পারি, তুমি এক্সেলের মাধ্যমে করবে, সব করবে। তখন তোমাকে আর ইয়ে করতে হবে না, তখন তোমাকে এই সফটওয়্যারের মাধ্যমে ফর্মুলা দিলে ফর্মুলা করে দিবে। কিন্তু ফর্মুলাটা কিভাবে আসছে, কিভাবে ক্যালকুলেট করে আসছে, সেই একদম বেসিক ধারণাটা থাকতে হবে। তখন তোমাকে যদি সফটওয়্যার, যেমন নর্মাল একটা সফটওয়্যার আছে, স্ট্যাটিস্টিক্যাল প্র্যাকটিস ফর সোশ্যাল সায়েন্সেস, এসপিএসএস নাম শুনে থাকবে, এসপিএসএস। যে আমি এখানে লিখতেছি এসপিএসএস, স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ফর সোশ্যাল সায়েন্স। ওকে, এটা হলো কি স্ট্যাটিস্টিক্স এর, মানে এটা সব ডিসিপ্লিনে ইউজ করে, একেবারে সহজ। এই একটা সফটওয়্যারের মধ্যে ওখানে দেওয়া আছে, ওখানে যদি তুমি আর এর মধ্যে টিক চিহ্ন দিয়ে দাও, অটোমেটিক আর দিয়ে দিবে। অর্থাৎ ডেটাটা ইনপুট করার পরে, ওই সফটওয়্যারের মধ্যে ডেটাটা নেওয়ার পরে, ডেটাটা তোমার যদি রেডিমেড থাকে, বা সফটওয়্যারে ইনপুট করার প্রসেস আছে, ওগুলো আলাদা। তো সফটওয়্যারে তুমি ডেটা ইনপুট করে দিলে একবারে, দিয়ে সেটা এখানে তুমি যা এ পর্যন্ত আমি যা পরে এসেছি সব টিক চিহ্ন দিয়ে দিলে অটোমেটিক রেজাল্ট দিয়ে দিচ্ছি। 1 সেকেন্ডের বা 2 সেকেন্ডের মধ্যে তুমি রেজাল্ট পেয়ে যাচ্ছ। এখন রেজাল্টটা যে পেয়ে যাচ্ছ, এই যে এই যেগুলোকে ছোট ছোট দিয়ে আমরা থিওরিটা, এই যে তোমরা যে এই যে কম্পিউটার সায়েন্স যে লেখাপড়া করতেছো, এখন থিওরি প্রচুর করতেছো না, তাহলে থিওরিটা তো আসলে জানার জন্য। প্র্যাকটিক্যালি যখন অ্যাপ্লাই করবো তখন থিওরিটা, কনসেপ্টটা লাগবে, এটাই। এখানে কিভাবে করে প্রসেসটা দেখাচ্ছি, যখন বড় ডেটা হবে তখন সফটওয়্যারে করে ফেলবে। আর কারো প্রশ্ন আছে? স্যার আসসালামু আলাইকুম। স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলো। হ্যাঁ শুনতেছি আমি, বলো। স্যার ওই যে প্রবলেম 3 তে 1 নম্বরে ড্র এ স্ক্যাটার ডায়াগ্রাম দিছেন, যে ওইটা পারি নাই, মানে কেমনে করব এটা বুঝতেছি না। প্রবলেম 3, ড্র স্ক্যাটার ডায়াগ্রাম। এখানে এক্স কোনটা, ওয়াই কোনটা? স্যার রেইনফল, হ্যাঁ এক্স কোনটা? ও যে প্রশ্ন করছে সে কথা বলো, বাকিরা যদি প্রশ্ন কথা বলবে তাহলে পরে বলিও। ও প্রশ্নের মধ্যে যদি মনে করো তোমাদের সবার সলিউশনটা চলে আসে তাহলে তো বেস্ট, আর যদি সলিউশন না আসে তাহলে কোশ্চেন করতে পারবে। ওর প্রবলেমটা যেটা আমি ওর সাথে কথা বলতেছি, যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সবসময় ওয়াই, এটা ছাড়ি একটা এটা আমি একটু পরে যখন জিজ্ঞাসা করব, বসছি রেনফলটা স্বাধীন, যে বৃষ্টি হলেও স্বাধীন, এটা এটা এখানে কারো কোনো নির্ভরশীল না এটা। কিন্তু বৃষ্টি হলে প্রোডাকশন বাড়বে, বৃষ্টি না হলে প্রোডাকশন বাড়বে না। হ্যাঁ,
এইটার ক্ষেত্রে হলো এটা, তাহলে এই রবি প্রোডাকশন যেটা প্রোডাকশনটা রেইনফল বৃষ্টির উপর নির্ভরশীল, তাহলে এখানে রেইনফলটা ইন্ডিপেন্ডেন্ট আর প্রোডাকশনটা হলো ডিপেন্ডেন্ট, তাহলে এইটা হলো এক্স। আর এটা হলো ওয়াই, ঠিক আছে? এটা ধরে নিবি। একটা কনসেপ্ট সবসময় মনে রাখবি, কারণ এক্স ওয়াই উল্টাপাল্টা না ধরে এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে আমরা ওয়াই ধরি আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে আমরা এক্স ধরি। এখন দেখো স্ক্যাটার ডায়াগ্রামটা আমরা বলছি এক্স এক্সিসে, এই যে দেখো এক্স এক্সিস এটা, ওয়াই এক্সিস এটা, তাহলে এক্স এক্সিসে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এই যে এখানে বলা আছে, দেখো এখানে তো ক্লিয়ার করে আছে। এটা যদি আমি একটু বড় করে দেখাই আরো নিচে চলে আসছে, দেখো এক্স এক্সিসে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দিলাম আর ওয়াই এক্সিসে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দিলাম। এটা আমি আমি বলছি ডায়াগ্রামগুলো কি আমি শুধু নেট থেকে নিচ্ছি, তো তাহলে এখানে ওরা মানে যেভাবে বলছে, এখানে তুমি শুধু যে ওরা টেম্পারেচার নিচে, এখানে এটা যে এটা নিচে, তাহলে এখানে টেম্পারেচার তো তুমি না টেম্পারেচার লিখবে না, শুধু ইন্ডিপেন্ডেন্ট স্ট্রং নেগেটিভ কোরিলেশন লিখবে না, কারণ আমি এখানে লিখেছি পারফেক্ট নেগেটিভ কোরিলেশন, স্ট্রং নেগেটিভ কোরিলেশন লেখা যাবে না, কারণ এটাকে এডিট করা যাচ্ছে না। তো স্ক্যাটার ডায়াগ্রামও লেখার কোনো প্রয়োজন নাই, কারণ তুমি এখানে ফিগার দিয়ে লিখে দিচ্ছ ডায়াগ্রাম পারফেক্ট নেগেটিভ কোরিলেশন, তাহলে এখানে এই এই লেখাটা বাদ যাবে। আর এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স ওয়াই ঠিক আছে। এখানে রেঞ্জ ওরা যেটা দিচ্ছে তুমি রেঞ্জ দিলেও ওরা, কারণ এখানে তো কোনো ডেটা নাই, ওরা ডেটা দিয়ে করছে এই কারণে ডেটা আসছে। এখানে রেঞ্জ তুমি দিতেও পারো নাও দিতে পারো। এখন এইটা দিয়ে যদি আমি বুঝাই দেখো এটা, তাহলে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো রেইনফল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো রবি প্রোডাকশন। এখানে তুমি দেখো তোমার ডেটার মধ্যে কি আছে, ডেটার মধ্যে তোমার রেইনফল, রেইনফল এখানে লোয়েস্ট ভ্যালু কত আছে 20, হাইয়েস্ট ভ্যালু 32, তাই না? যে প্রশ্ন করছে আমার সাথে কথা বলো। হ্যালো, শুনতেছি। হ্যাঁ, তাহলে এখানে লোয়েস্ট ভ্যালু 20, হাইয়েস্ট ভ্যালু 32। তাহলে আমরা তো একটা বলছি, আমরা যখন গ্রাফ পেপার নিব, এই যে এখানে 0 থেকে শুরু হবে, তাহলে 0 থেকে যেহেতু আমরা এখানে 2 করে যদি দিয়ে যেতে পারি 32 অনেক বেশি হয়ে যাবে, তাই আমাদের 2 দরকার নেই, আমার তো 20 থেকে 32, 20 to 32 লাগবে। তাহলে এখানে আমরা ওই যে গ্রাফ পেপারে আমরা আগে দেখাইছি যে এই জায়গায় যে যেহেতু কোনো করে ডিসটেন্সটা হবে, যেহেতু 20 to 32 এখানে মাত্র বেশি না 12 ডিফারেন্ট, তাহলে তুমি 2 ইন্টারভ্যাল নিলে গ্রাফটা সুন্দর হবে। তাহলে এখানে তুমি কি করবে, এখানে কিছু ডট ডট দিয়ে, এটা আমি গ্রাফিক রিপ্রেজেন্টেশন দেখাইছি, তাহলে এখানে 20 দিবে, 22, 24, 26, 28, 30, 32 দেওয়ার পরে এখন তুমি এক্স এর ভ্যালুগুলো ডট দিয়ে বসাই দিবে এখানে। এখন দেখো এই যে তোমার এক্স, ঠিক একইভাবে এদিকেও যদি তুমি রেঞ্জটা এইভাবে নিয়ে নাও 2 করে, এখন দেখো এখানে তুমি কত থেকে শুরু করবে, এখানে তোমার ওয়াই ভ্যালু কত থেকে আসছে, এটা দেখো ওয়াই এর ভ্যালু 30 থেকে 55, তাহলে যে 30 থেকে 55 হলে তো তোমাকে 30 থেকে নেওয়া যাবে না, তুমি 20 থেকে নাও। তাহলে এখানে তুমি এভাবে নিলে, হ্যাঁ এই ইন্টারভ্যাল অথবা এখানে 5 ইন্টারভ্যাল করে নিয়ে তুমি এখানে 20 থেকে যে 30 লোয়েস্ট আছে তুমি 30 থেকে ওর উপর দিকে নিলে, নেওয়ার পরে এখন এখানে তোমার এক্স এর যখন 20, এই 20 এর জন্য একটা ডট দিবে, এক্স এর জন্য 20 এলে তাহলে ওয়াই এর জন্য কত 30, এক্স এর জন্য 20, ওয়াই এর জন্য 30, এই 30 তে একটা ডট দিবে। বুঝতে পারছি? আমি আবারও বলছি, মনে করো এক্স এর 20 এখানে, ওয়াই এর 30 এখানে, তাহলে দুইটা স্কেল দিয়ে সমান সমান ধরে এখানে একটা ডট দিবে, ঠিক আছে? তারপরে এক্স এর জন্য কত, এক্স এর জন্য 22, ওয়াই এর জন্য 35, ঠিক একইভাবে এক্স এর জন্য 22 যদি এখানে হয়, ওয়াই এর জন্য 35 এখানে হবে, এখানে দিবে। তাহলে দেখো এক্সও বাড়তেছে ওয়াইও বাড়তেছে, তাহলে এটা পজিটিভ রিলেশনশিপ হবে, উপরের দিকে যাবে। কিন্তু পজিটিভটা কতটুকু পজিটিভ এটা তো আমরা জানি না, পারফেক্ট হবে কিনা। তাহলে এখন লাইনের উপর যদি একবার স্ট্রেট লাইন যদি হয় পারফেক্ট হবে, স্ট্রেট লাইন না হয়ে যদি একটু এলোমেলো হয় তাহলে পারফেক্ট, এই পার্শিয়াল হবে। পার্শিয়ালটা তো আমরা যখন কতটুকু পার্শিয়াল,
হ্যাঁ, আর এর ভ্যালুটার উপর নির্ভর করে আমরা কমেন্ট করতে পারবো। যদি আর এর ভ্যালু 0 থেকে 2 এর মধ্যে থাকে তাহলে আমরা উইক বলবো। 2 থেকে যদি 0.8 এর মধ্যে থাকে তাহলে আমরা বলবো যে মডারেট ডিগ্রি। 0.8 থেকে যদি 1 এর নিচে থাকে তাহলে আমরা বলবো স্ট্রং। আর 1 থাকলে পারফেক্ট। তাহলে যদি এরকম লাইনের উপর একবার স্ট্রেট লাইনের উপর সবগুলো পড়ে তাহলে এটা পারফেক্ট হবে। এটা কখন পারফেক্ট হবে? যদি ওয়াইও 20 হয়, এক্সও 20 হয়, তাহলে পারফেক্ট হবে। তাহলে যেহেতু ওয়াই 20 এক্স এর মধ্যে পারফেক্ট না, এটা পার্শিয়াল যেয়ে পড়বে, এটাতে পড়বে। স্ট্রেট লাইনে যেটা আমাদের যে স্ট্রেট লাইনটা এটার মধ্যে পড়বে না, একটু বাঁকা বাঁকা পড়বে, আঁকা বাঁকা পড়বে। কারণ এটা বোঝাই যাচ্ছে আঁকা বাঁকা হবে, এটা একদম পারফেক্ট হবে না। দেখো, যদি এক্স 20 হইতো ওয়াই 20 হইতো তাহলে পারফেক্ট হইতো, স্ট্রেট লাইন যেত। যেহেতু এক্স 20 হইলে ওয়াই 30 হয়ে যায়, তাহলে এটা পজিটিভ। এক্স এর মানও বাড়তেছে, ওয়াই এর মানও বাড়তেছে, কিন্তু এক্স যে হারে বাড়তেছে ওয়াই সেই হারে বাড়তেছে না, এই কারণে এটা পার্শিয়াল পজিটিভ। গ্রাফ থেকে বুঝবো পার্শিয়াল পজিটিভ, কিন্তু তার স্ট্রেংথটা কতটুকু, স্ট্রেংথে পার্শিয়ালের মধ্যে আমরা ফেলে দিলাম। স্ট্রেংথটা তো আমরা ওই যখন এই যে আর বাইর করব, বাইর করে তখন আমরা কমেন্ট করে দিব আর এর ভ্যালু কত হয়েছে। আর এর ভ্যালু কত বাইর হচ্ছে তোমাদের? স্যার 0.92। 0.92, তাহলে স্ট্রং পজিটিভ রিলেশনশিপ। স্ট্রং পজিটিভ হলে এই যে এটা হবে, এই যে এটার মতো এত এলোমেলো হবে না, এই যে এটা এত এলোমেলো হবে না, মানে স্ট্রেট লাইনের কাছাকাছি হবে। যেহেতু পারফেক্টের কাছাকাছি না, এই জন্য এত এলোমেলো হবে না। এই যে লাইনটা আছে, এই লাইনটার কাছাকাছি থেকে উপরের দিকে উঠবে। আমরা যেখান থেকে শুরু করছি উপরের দিকে উঠবে, কাছাকাছি থাকবে সবগুলো। এই যে স্ট্রং পজিটিভ রিলেশনশিপ আর কি রেইনফলের সাথে। সাধারণত আমরা জানি বৃষ্টি হলে ফসলাদি ভালো হয়, এটা কমন সেন্সে বোঝা যাচ্ছে, কারণ ডেটা দেওয়া দেখলাম যে ঠিকই আছে এটা। স্যার আর এর মান 0.92 হইলে এটা তো স্ট্রং পজিটিভ রিলেশনশিপ না? ওই হ্যাঁ যে হ্যাঁ, আর এর মান লিস্ট থেকে দেখলাম। স্ট্রং স্যার পজিটিভ রিলেশন। তাহলে ওইটা অনুযায়ী গ্রাফও কি স্ট্রং পজিটিভ ওইভাবেই হবে? হ্যাঁ, এই যে এটা পার্শিয়াল বুঝেছি, দেখো এটা হলো কি পারফেক্ট, এটা হলো পারফেক্ট, একবার স্ট্রেট লাইনের উপরে আছে। কিন্তু এটা যেহেতু পারফেক্ট হয় নাই, তাহলে স্ট্রেট লাইনের উপরে থাকবে না। যেমন এটা যদি এখানে থাকে, এই ডটটা দেখবা যে একটু হয় উপরে ও নিচে একটু আঁকা বাঁকা থাকবে, স্ট্রেট লাইন হবে না। বোঝা যাচ্ছে? এখন তুমি ওই এক্স এবং ওয়াই ভ্যালু দিয়ে দেখবা যে একবার এরকম স্ট্রেট লাইন হচ্ছে না, এই যে এইটার মতো হচ্ছে, বাট এটা যেরকম এলোমেলো, এত এলোমেলো হবে না, যেহেতু এটা পারফেক্টের কাছাকাছি চলে গেছে। এখানে তো 0 থেকে 1, এই জন্য এটা বেশি এলোমেলো হয়েছে। যেহেতু এটা 0.92 মানে কি 1 এর কাছাকাছি, স্ট্রং, এই কারণে স্ট্রেট লাইনের কাছাকাছি থাকবে সবগুলো। বুঝতে পারছো? ও আচ্ছা, জি স্যার বুঝছি। আর কারো প্রশ্ন আছে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা ডায়াগ্রামটা কি স্যার পরীক্ষার সময়ও কি মানে খাতা হাতে কলমে আঁকবো? হ্যাঁ, কলম দিয়ে দেখাই দিবে, পেন্সিল দিয়ে কলম দেখাই দিয়ে দিবে, কলম দিয়ে পেন্সিল যে কোনো দিয়ে দেখাই দিবে। আচ্ছা ঠিক আছে স্যার। আর স্যার এরকম যদি স্যার মানে একেবারে বরাবর স্ট্রেট লাইন না আসে তাহলে স্যার কয়টা বিন্দু বরাবর সোজা হইলে মানে আমরা এটাকে এভাবে টেনে দিব, এটা তো বুঝলাম না। একবারে সবগুলো যদি সোজা হয়, তুমি হ্যাঁ লাইন টেনে দাও, সমস্যা নাই। লাইনের উপর না পড়লে সমস্যা, না পড়লে তো পার্শিয়াল হবে। আর লাইনের উপর একবার পড়ে গেলে তো পারফেক্ট হয়ে যাবে। পারফেক্ট তো হবে না, এটা বুঝতেছো? বলতো জি স্যার, পারফেক্ট বাস্তবে কিছু হয় না সাধারণত। জি স্যার। আচ্ছা ঠিক আছে স্যার। আর যেটা ওই যে এগুলো থিওরিটিক্যাল যেগুলো, এগুলো হলো পেন্সিল অথবা কলম দিয়ে তোমার খাতার মধ্যে করে দিবি। আর এই যে এই যে এটা যেটা এক্সাম্পল, যেটা এটা 1 জি নাম্বার, স্যার। এটা গ্রাফ পেপারে করতে হবে। এই স্কেটার ডায়াগ্রামটা গ্রাফ পেপারে? হ্যাঁ, এটা তো একদম ফিগার দিয়ে দিছি, ম্যাথমেটিক্যাল ফিগার দিয়ে দিছি, জি এখানে স্যার। গ্রাফ পেপার লাগবে। আর যেটা থিওরিটিক্যাল, এটা হলো কি নরমালি তুমি টেনে জাস্ট শেপটা দেখাই দিবে। আচ্ছা স্যার। স্যার এটার গ্রাফ পেপার কি স্যার পরীক্ষার সময় দেওয়া হবে তাহলে? তোমাদের ডিপার্টমেন্ট থেকে দেওয়া হবে, যদি না দেওয়া থাকে নিজেরা পার্সোনালি নিয়ে আসবে, যদি না দেয় দেয়া হবে স্যার। হ্যাঁ, এই যে তোমরা খোঁজ নিয়ে দেখবে কি দেওয়া হয় কিনা। আমরা তো দিয়ে দিই, এখন তোমাদের ডিপার্টমেন্ট তো আর আমি বলতে পারবো না। দেওয়া হলে তোমরা চাইলে দিবে অবশ্যই, তোমাদের ডিমান্ড ফুলফিল করবে না ডিপার্টমেন্ট, তোমরা চাইলে দিতে বাধ্য গ্রাফ পেপার। আর দিবে। হ্যাঁ হ্যাঁ, দিবে তো অবশ্যই, কারণ এটা ইউনিভার্সিটি তো তোমাদের সেবা করার জন্য বসে আছে। তাহলে ওরা দিবে না কেন? খাতা যা লাগে পরীক্ষা হলে সবই ওরা প্রোভাইড করবে। আর কোনো প্রশ্ন? আমি দেখো আগামী আরেকটা, এই আজকে দিলে আগামী সপ্তাহে একটা ক্লাস নিলে আমার শেষ হয়ে যাবে ক্লাস।
এখন আমি তোমাদের শুধু একটা ক্লাস টেস্ট নিচ্ছি আর দুইটা ক্লাস টেস্ট নিতে হবে। এখন আমি চাচ্ছি যে একটা ক্লাস টেস্ট তোমাদেরকে এই যে ভার্চুয়ালি নিয়ে নেবো, আর একটা ক্লাস টেস্ট ফিজিক্যালি নিবো যখন নর্মাল সিচুয়েশন নর্মাল হবে। তাহলে ভার্চুয়ালি যে ক্লাস টেস্টটা নিবো, এটা কি আমি তোমাদেরকে সাক্ষাৎকার নিব একজন একজন করে? এখন সাক্ষাৎকার নিতে যে কত সময় লাগে ওটা একটা ব্যাপার। অথবা আমি একটা মনে করো নতুন একটা প্রবলেম দিয়ে কিছু অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, 1 ঘন্টার মধ্যে সলভ করে তোমার আমাদেরকে ওই যে আমার মেইল অ্যাড্রেসে দিয়ে দিবে, এটা ভালো হবে না? স্যার স্যার অ্যাসাইনমেন্ট দিলে ভালো হবে। অ্যাসাইনমেন্ট বলতে আমি বলতেছি, আমি তোমাদেরকে কয়েকটা প্রবলেম দেবো, আমি একটা টাইম ফিক্স করে দেবো, ওই টাইম ফিক্স করে তোমরা খাতার মধ্যে লিখবে। তোমাদের সবার তো স্মার্টফোন আছে যেহেতু ক্লাস করতেছো, ওখানে আর পিডিএফ নেট সমস্যা থাকে তো, আবার কারেন্ট থাকে না যাদের ওয়াইফাই আছে। এই জন্য আমি তোমাদেরকে মানে এই যে হাতে কিছু টাইম রেখে দেবো। যেমন যে পরীক্ষাটা আমি তোমাদেরকে 40 মিনিটে 45 মিনিটে নিতাম, এটা হলো 1.5 ঘন্টা দেবো, ডাবল করে দেবো টাইমটা। এখানে তোমাদের একটা ইয়ে কি, এখানে আমি যা করেছি ওগুলো দেবো না, নতুন একটা প্রবলেম দেবো, ওই যে ডেটাগুলো চেঞ্জ করে দিই, তোমরা সেটা সলভ করবে। সলভ করে তোমাদের ওই যে সবাই তোমাদের স্মার্টফোনের মধ্যে পিডিএফ স্ক্যানার একটা আছে, পিডিএফ স্ক্যানারটা ওটা নিবে, অথবা ছবি তুলে দিয়ে দিতে পারো। আমি ইমেল অ্যাড্রেস দেবো, ইমেল অ্যাড্রেসে পাঠাবে। আমি যেই টাইম দেবো টাইমের মধ্যে পাঠালে মার্কস পাবে, টাইমের পরে পাঠালে মার্কস পাবে না। স্যার আমরা কি তখন অনলাইনে থেকে এক্সাম দিব, যে মানে ক্লাস চলাকালীন সময়টাতে, ওই অনলাইন ক্লাস চলাকালীন এই সময়ে? হ্যাঁ, ওই সময় দিবে অনলাইন করা। এই যে 1.5 ঘন্টা মনে করো আমি এই যে 90 মিনিট ক্লাস নেই না, যেমন আগামী ক্লাসে শেষ হয়ে যাবে। হ্যাঁ, তারপরে আগামী ক্লাস যদি আমি সময় পাই, আগামী ক্লাসে আমি আজকের উপর নির্ভর করবো যে আমার কতটুকু বাকি থাকবে। তাহলে এই যে বাকির উপর নির্ভর করে এখন নেক্সট ক্লাসে তোমাদের সবাই অ্যাটেন্ড করতে হবে। কারো যদি প্রবলেম থাকে সেটা তো আলাদা ব্যাপার, সেটা আমাকে সে ইনফর্ম করবে, তারপরে আমি তারটা দেখবো। এখন যদি তোমরা যদি মিথ্যার আশ্রয় নাও তাহলে তো এটা তোমাদের ব্যাপার। মিথ্যা আশ্রয় নিয়ে যদি সত্য কথা বলো তাহলে বোঝা যাবে কি অবস্থা। আর যদি মিথ্যা আশ্রয় নাও, ওই যে অ্যাসাইনমেন্ট দিতে যদি কারো ঝামেলা করো তাহলে কিভাবে নিতে আমি সাক্ষাৎকার নেবো সরাসরি, তখন আরো তো ঝামেলা হবে, এটা হচ্ছে আরো কঠিন না সাক্ষাৎকার। তাহলে ওই দিন আমি যদি একটা টাইম দিলাম মনে করো একটা ক্লাসে, তোমরা সাথে সাথে সলভ করবে, সবাই ইয়েতে থাকবে, জুমে থাকবে, সলভ করে আমাকে ইয়ে করবে। আমি মেল অ্যাড্রেস দেবো, মেল অ্যাড্রেসে ওই যে ছবি উঠাই অথবা স্ক্যান করে মেল করে দিবে। এই এই টাইমের মধ্যে যাদেরটা আসবে তারাই মার্কস পাবে, টাইমের মধ্যে না আসলে মার্কস পাবে না। বুঝতে পারছি? আর ইমেলে তো রোল নাম্বার আইডি নাম্বার দিতে হবে না? আইডি নাম্বার দিয়ে দিবে, সাবজেক্টে আইডি নাম্বার দিয়ে দিলে হবে। সাবজেক্ট আইডি নাম্বার দিলে, কারণ সাবজেক্টটা তো শো করে, সাবজেক্ট আইডি নাম্বার দিলে তো বুঝবো যে কার কোনটা। কারণ এমনি মনে করো একজন একজন করে সাক্ষাৎকার নিতে গেলে অনেক সময় লাগবে তোমাদের। দেখা যাবে যে এই দুজন করে নিলেও 120 মিনিট চলে যাবে। 60 জন তো হয় মিনিমাম, 60 জনের উপরে না, 60 প্লাস। স্যার ভার্চুয়ালি ক্লাস টেস্ট নেওয়াটা কি স্যার বেশি ইম্পর্টেন্ট? একটা নিয়ে রাখি না, ভার্চুয়ালি দিবা ফিজিক্যালি দুইটা দিবা, ভার্চুয়ালি একটা দিলা, ভার্চুয়ালি ক্লাস করলে ভার্চুয়ালি একটা পরীক্ষা দিয়ে দেখো না। ক্লাস খুললে এক্সামটা নিয়েন। ক্লাস খুলে দুইটা তো, ওই যে 2 দিন যাই এক্সাম নেওয়ার চেয়ে একদিন, এই জন্য একটা নিয়ে রাখি আর একটা ওই ক্লাস খুলে নেব। এখন শোনো, যেটা হলো তোমাদের দেশে ওই যে বিদেশে তো এরকমই, তোমাদেরকে পড়ালেখা পড়ানোর সিস্টেমটা ওরকম। আমাদের দেশে না ডেভেলপ নাই, যে তোমাকে একটা টপিকস পড়ানো হলো, ওই টপিক থেকে তোমাকে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিল যে তুমি এখানে 500 ওয়ার্ডের মধ্যে একটা অ্যাসাইনমেন্ট রেডি করে তুমি রিপোর্ট দিবা। তাহলে এখানে অ্যাসাইনমেন্ট রেডি করে দিয়ে দিচ্ছে, ওটাই আর কি। ওরকম তো সিস্টেমটা এরকম আসলে ভার্চুয়ালি। আমাদের দেশে ডেভেলপ নেই, এই জন্য সব হাতে কলমে দেখানো হচ্ছে। যা ক্লাসে পড়ানো হচ্ছে তার উপরে না, টপিক চেঞ্জ করে দিবে। এই যে 1000 ওয়ার্ডের মধ্যে বা 500 ওয়ার্ডের মধ্যে একটা অ্যাসাইনমেন্ট তৈরি করে দাও, ওইটা হইলে তো তোমার মনে করো বিভিন্ন বই ঘাটা হবে, পড়া হবে। এখন তো আমি যা পড়াচ্ছি এগুলোই, কারো কাছে দেখা যায় এখানে 80% স্টুডেন্টের কাছে বইয়ে নাই। এই জন্য আমাদের সেই পড়ালেখার সিস্টেমটা আসলে ভালো না। আর কোনো প্রশ্ন আছে? তাহলে এটা শেষ করে আমি আজকে এটা শুরু করি। হ্যাঁ, কেউ কিছু বলবে? আর স্যার স্যার আমাদেরকে যদি এরকম টেস্ট নেন ভার্চুয়ালি, তাহলে স্যার এটা কি আমরা কি এমনি নরমাল খাতায় করব নাকি ওই একদম অ্যাসাইনমেন্ট আকারে অ্যাবসেট পেপারে করে এরপরে না পিডিএফ না, রেডি এই যে করে আপনাকে ওখানে send বসে করব? খাতায় করে যা ছবি উঠিয়ে আমাকে দিয়ে দিবে, ছবি অথবা স্ক্যান করে। বরং মোবাইলে পিডিএফ আচ্ছা, স্ক্যানার ঠিক আছে আছে না, স্যার। ওই যে এখানে স্ক্যান করে আমাকে দিয়ে দিবে, বুঝতে তখন তো আমি সলিউশনটা দেখবো। জাস্ট তোমাদের নরমাল খাতায় করবে, এই সাথে সাথে বসে করবে, অন্য সময় না।
বসে করে মানে ওর এক্সামে আর কি আমি একটা ইয়ে দিলাম, এখন তুমি যদি মনে করো একটা টাইম দিলাম, তোমাকে একটা প্রবলেম দিলাম, তুমি এই প্রবলেমটা তো ওই বই খুঁজে পাবে না, আমি নিজ থেকে বানিয়ে দিলাম, বা বই খুঁজে তুমি সলভ করতে করতে তোমার টাইম ওভার হয়ে যাবে। এটাই কারণ আমি তো তোমরা তো বাসার মধ্যে কি করতেছো আমি তো দেখতেছি না, ওই হিসাব করে দেবো। স্যার টাইমটা জি স্যার। একটু বাড়ায় দিয়েন স্যার। জি স্যার। টাইম দেখা যাবে আর কি। তাহলে এখন তাহলে তোমাদের এই এটা কি আজকে আমি যা পড়াবো আজকে পর্যন্ত, হ্যাঁ আচ্ছা বাদ দাও, এই যে গত ক্লাস পর্যন্ত যা পড়েছি এই যে মুভমেন্টস এবং কোরিলেশন এই দুইটার উপর নির্ভর, ঠিক আছে? তারপরে রিগ্রেশন এবং স্যার এক্সাম কবে? প্রবলেম তো স্যার ইয়ারটা সলভ আপনি দেখবেন বলছিলেন স্যার, গত ক্লাসে একজন স্টুডেন্ট বলছিল, আপনি আর কিছু বলেন নাই। কোনটা? স্যার মোমেন্টস পিডিএফ এর 5 নম্বর প্রবলেমটা তো আপনি জি স্যার, বলছেন আপনি ওটা আপনি দেখবেন। করে দিবেন বলছেন। ওই 5 নম্বর প্রবলেমটা হলো গিয়ে কি প্রবলেম ইয়ে ছিল, সমস্যা ছিল যে স্যার এটা বিচ্ছিন্ন উপাত্ত ছিল মনে হয় স্যার, ওইটা আচ্ছা আচ্ছা দেখেন। এখানে হ্যাঁ হ্যাঁ এখানে ওই যে যেটা এটা আমি আর ইয়ে করি নাই, ওই পরে আমার একটু ইয়ে করছে আমি বলতে ভুলে গেছি। এখানে দেখো, এখানে যে আমরা স্কেলিয়াস কার্ডোসিস বের করব, বিটা 1 এবং বিটা 2 বের করব, এখানে আমাদের কি লাগতেছে? আমাদের লাগতেছে এফ এবং এক্স, তাই না? জি স্যার। এফ তো দেওয়া আছে, শুধু এক্স দেওয়া আছে। তাহলে এখানে তো আমাদের ওই যে ইয়েটা যেটা ক্লাস ইন্টারভ্যাল যেটা, সেখানে এক্সক্লুসিভ ইনক্লুসিভের কোনো সমস্যা নাই, কারণ আমাদের শুধু এক্স আমরা বাই করি মিড ভ্যালু। তাহলে এখানে এক্সক্লুসিভ ইনক্লুসিভে যাওয়ার কোনো দরকারই নেই। তাহলে আমরা যেহেতু মিড ভ্যালু বাইর করি, কারণ আমাদের এখানে মিডিয়ান মোড দরকার নাই, মিডিয়ান মোড হলে এক্সক্লুসিভ ইনক্লুসিভ দরকার হলো। তাহলে আমাদের যেহেতু এক্স এর ভ্যালুটা দরকার, তাহলে আমরা তো সেই ক্লাস ইন্টারভ্যাল যা আছে তার মিড ভ্যালু নিয়ে ক্লাস ইন্টারভ্যাল এক্স এর মান পেয়ে যাচ্ছি। তাহলে স্যার যেভাবে দেওয়া আছে ওইভাবেই শুধু আমরা মিড ভ্যালুটা বের করে ওটা নিয়ে কাজ করব তাহলে। নিয়ে কাজ করবে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে কারণ এখানে যেহেতু মিডিয়ান এবং মোডের কোনো ব্যাপার নাই, তাহলে আমাদের ক্লাস ইন্টারভ্যাল যদি আমাদের এক্সক্লুসিভ ইনক্লুসিভ ওটা কোনো ইমপ্যাক্ট মানে এফেক্ট হবে না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, জি স্যার। তাহলে আমি আজকে ক্লাস শুরু করি। আজকে আমাদের যে টপিকস রিগ্রেশন অ্যানালাইসিস। রিগ্রেশন বাংলা হলো নির্ভরণ বিশ্লেষণ, যেটা আমাদের বাংলা তো দরকার নাই, কারণ কোরিলেশন মানে সংশ্লেষণ, এগুলা স্ট্যাটিস্টিক্যাল ওয়ার্ডগুলো ইংলিশের চেয়ে বাংলা একটু জটিল। তাহলে প্রথমে রিগ্রেশন অ্যানালাইসিস যে যাওয়ার আগে আমাদের ওই যে আমরা বললাম আমাদের খুব গুরুত্বপূর্ণ দুইটা জিনিস হলো, একটা হলো কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই আমাদের ভাইবিলিটির ক্ষেত্রে আমরা গত ক্লাসে ওইগুলো নিয়ে একটু কথা বলছি। আজকে যেটা দেখো, ইন রিগ্রেশন অ্যানালাইসিস দেয়ার আর 2 টাইপস অফ ভেরিয়েবলস। রিগ্রেশন অ্যানালাইসিসের মধ্যে দুই ধরনের ভেরিয়েবল থাকে, একটা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানে ডেফিনেশন যদি আসছে, ডেফিনেশনগুলো লিখতে পারো এইভাবে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কি, তো হোয়াট ইজ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা হোয়াট ইজ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অথবা ডিস্টিংগুইশ বিটুইন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এটা সম্পর্কে একটু কনসেপ্ট রাখা দরকার। দ্য ভেরিয়েবল হুজ ভ্যালু ইজ ইনফ্লুয়েন্সড or is to be predicted is called dependent variable। অর্থাৎ যে ভেরিয়েবলের ভ্যালুগুলো ইনফ্লুয়েন্স করে অথবা প্রিডিক্ট করা হয় সেটাকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলা হয়। যেমন এই যে একটা এক্সাম্পল যদি এখানে দাও, এই যে y = a + bx, এই যে একটা ইকুয়েশন আছে, ইকুয়েশনটা দিয়ে যদি আমি বলি, এখানে y হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, x হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যেমন এই y যদি ডিমান্ড হয়, y = ডিমান্ড, যেমন এখানে যদি আমি লিখি y = ডিমান্ড and x = প্রাইস। তাহলে একটা যে কোনো একটা প্রোডাক্টের ডিমান্ড এবং প্রাইস, তাহলে আমরা জানি যে যে তোমরা হয়তো ইকোনমিক্সে পড়েও থাকবে, ইকোনমিক্স তো পড়ে আসছো নর্মাল, যেটা একটা ডিমান্ড ল আছে, কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। এটা অন্যান্য অবস্থা যদি অপরিবর্তিত থাকে, অনেক কারণ থাকতে পারে, আমি নর্মালি বলছি। তাহলে দামের উপর চাহিদাটা, দাম যদি বাড়ে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে, তাহলে চাহিদাটা দামের উপর নির্ভরশীল। এখানে y হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, x হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এখানে দেখো x এর ভ্যালু যদি আমি মনে করো a এবং b দুইটা প্যারামিটার আছে, আমরা এস্টিমেট করে দেখাবো একটু পরে। a এবং b দুইটা ভ্যালু আমরা পাই,
যে সে এখানে যদি আমি মনে করি একটা ইকুয়েশন এরকম পাই y ইকুয়াল 10 মাইনাস 2p, এই ইকুয়েশন আমি এরকম পাইলাম। এখানে দেখো এই ইকুয়েশনে মনে করি a এবং b এস্টিমেট করে আমি এটা পাইলাম। তাহলে এখানে যদি আমি প্রাইস যদি 10 মাইনাস 2 ইনটু মনে করো প্রাইস আমি 2 টাকা ধরলাম, তাহলে 4 ইকুয়াল কত হলো 6। তাহলে দেখলাম দ্রব্যের প্রাইস যদি 2 টাকা হয় তার ডিমান্ড হলো 6 কেজি বা 6 পিস এটা লাগে। এখন যদি প্রাইস যদি আমি 3 টাকা করি তাহলে এখানে 6 হবে, তাহলে ডিমান্ড হয়ে যাবে 4। তাহলে বোঝা যাচ্ছে যে এটা কি প্রিডিক্ট করতেছে, অর্থাৎ এই প্রাইসটাকে আমরা দিলে প্রিডিকশন করতেছি যে একটা দ্রব্যের মূল্য যদি 3 টাকা হয় তাহলে তার 4 পিস লাগবে, যদি 1 টাকা হয় তাহলে 8 পিস লাগবে, যদি 2 টাকা হয় তাহলে 6 পিস লাগবে। এই যে প্রিডিক্ট করতেছে এটাকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলা হয়। এটাই বলছে এখানে দ্য ভেরিয়েবল হুজ ইজ ইনফ্লুয়েন্সড বা ইনফ্লুয়েন্স হচ্ছে, এটা এই যে প্রাইস দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, or is to be predicted is called the dependent variable, অথবা এটাকে প্রেডিক্ট করা যাচ্ছে। অর্থাৎ আমি প্রেডিক্ট করতেছি আমার যদি মানে একটা মনে করো একটা আপেলে একটা পেয়ারের মূল্য যদি 2 টাকা হয় আমি কয় পিস দিতে পারবো, প্রেডিক্ট করতে পারবো। 5 টাকা হলে কয় পিস দিতে পারবো, এটা দ্বারা প্রেডিক্ট করা যাচ্ছে, ভবিষ্যৎবাণী যেটা করা যায় আর কি। ইট ইজ ইউজুয়ালি ডিনোটেড বাই y, আমরা বলছি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সবসময় y দ্বারা ডিনোট করা হয়। ইট ইজ অলসো নোন এজ এক্সপ্লেইন ভেরিয়েবল, এটা দ্বারা এক্সপ্লেইন করা যায়। রেসপন্স অথবা এন্ডোজেনাস ভেরিয়েবল, এগুলো নাম, এগুলো জানা দরকার নাই, এগুলো আমাদের স্টুডেন্টরা পড়ে। তাহলে এটাকে রেসপন্স ভেরিয়েবল বা এন্ডোজেনাস ভেরিয়েবল বলা হয়। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দেখো দ্য ভেরিয়েবল হুইচ ইনফ্লুয়েন্সেস দ্য ভ্যালুস অর ইজ টু ইউজ ফর প্রেডিকশন, এই যে যেটাকে প্রেডিকশন করার জন্য ব্যবহার করা হয় এটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল না প্রাইস। এই ওয়াই কে প্রেডিকশন করার জন্য প্রাইসটা ব্যবহার করা হচ্ছে। প্রাইস যদি 1 টাকা হয় তাহলে আমরা বলছি ডিমান্ড 8 পিস, প্রাইস যদি 2 টাকা হয় ডিমান্ড 6 পিস, প্রাইস যদি 3 টাকা হয় ডিমান্ড 4 পিস, প্রাইস যদি 4 টাকা হয় ডিমান্ড 2 পিস, এভাবে কমে আসতেছে। তাহলে যেটা সাধারণত প্রেডিকশনের জন্য ব্যবহার করা হয় সেটাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলা হয়। ইট ইজ ইউজুয়ালি ডিনোটেড বাই x, ইট ইজ অলসো নন এজ এক্সপ্লেনেটরি ভেরিয়েবল, প্রেডিক্টর, রিগ্রেসর, কন্ট্রোল অর এক্সোজেনাস ভেরিয়েবল। এগুলো তোমরা ওই যে কি কি নামে ডাকা হয় আর কি, সেই নামগুলো দিছি, নামগুলো জেনে রাখার জন্য। তাহলে আমরা দেখলাম দুইটা, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তবে এখানে মনে রাখবে কোরিলেশনের ক্ষেত্রে আমরা বলছি ওখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা চেনা খুব জরুরি, চিনতে হবে। তবে কোরিলেশনের ক্ষেত্রে যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল চিনতে কোনো সমস্যা হয়ে যায়, মনে করো এখানে এই যে ডিমান্ডকে যদি x ধরা হলেও হয়, এক প্রাইসকে যদি y ধরে হয়, কোরিলেশনে তেমন একটা সমস্যা হয় না, কারণ কোরিলেশনটা আমরা সিমেট্রিক করে আসছি। আমরা একটা প্রপার্টিসে পড়ছি কোরিলেশনটা সিমেট্রিক, rxy ইকুয়াল আর yx। তাহলে দেখা যায় এই ডিমান্ড যদি আমি x ধরে ফেলি এবং প্রাইসকে যদি আমি y ধরি, তাহলে r এর রেজাল্টের উপর কোনো ইফেক্ট হয় না, কারণ rxy ইকুয়াল আর yx একই রেজাল্ট চলে আসে। কিন্তু রিগ্রেশনের ক্ষেত্রে যদি এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল চেঞ্জ হয়ে যায় তাহলে রেজাল্ট জিরো ভুল হয়ে যাবে, টোটালি ভুল হবে, টোটালি ভুল। তাহলে এখানে মনে বেশি একটা এফেক্ট করে না, কারণ সেটা সিমেট্রিকের। বাট রিগ্রেশনের ক্ষেত্রে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বেশি এফেক্ট করে, এই কারণে এখানে যদি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল চেঞ্জ হয়ে যায় টোটাল রেজাল্ট চেঞ্জ হয়ে যায়। এই জন্য আমি বলছি হয় কোরিলেশন রিগ্রেশন যেখানে হোক তুমি ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে y ধরবে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে x ধরবে, যাতে ভুল না হয়। এবং ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল চিনতে হবে। যেমন আমি ডিমান্ড প্রাইস বললাম, এখন যদি আমি ইনকাম এবং কনজাম্পশন বলি, ভোগ এবং আয়, তাহলে আমরা জানি যে আয়ের উপর ভোগটা নির্ভরশীল, তাহলে ভোগ হবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আয় হবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এইভাবে তোমাকে যেই ভেরিয়েবল দেওয়া হবে সেটাকে আইডেন্টিফাই করতে হবে। যে একটু আগে আমরা বললাম রেইনফল এবং রবি প্রোডাকশন, একইভাবে সেল এবং পারচেস, পারচেসের উপরে সেলটা নির্ভরশীল, তাহলে সেল ডিপেন্ডেন্ট, পার্সেল ইন্ডিপেন্ডেন্ট, পারচেস ইন্ডিপেন্ডেন্ট। এখন একজন দোকানদার বসে আছে, সে ক্রেতা যতটুকু কিনবে সেটাই তার বিক্রি হবে, তাহলে তাহলে তার ক্রেতার উপরে সে ডিপেন্ড করে বসে আছে, এটাই স্বাভাবিক। এই ধরনের হাজারো ভেরিয়েবল আছে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এগুলো নর্মাল সেন্স থেকে তোমরা বাইর করে নিতে পারবে। স্যার অনেক সময় তো সেন্স মিলে না, তখন কি করবো?
সেন্স না মিললে তো ভুল হয়ে যাবে, এটাই তো তোমাকে পড়ালেখার উদ্দেশ্যটা এটাই, তোমাকে ব্রেনকে যত কাজে লাগাতে হবে ততই তো এটাই আসলে পড়ালেখা। এখন তোমাকে বুঝে নিতে হবে কি কোনটার সাথে কোনটা রিলেটেড হবে, তাই না? এখন আমি মনে করি কোরিলেশনে কতগুলো এক্সাম্পল দিছি, আরো এক্সাম্পল কি দিলাম, আর যে দিছি এই যে এখানে আরো এখন একটা এক্সাম্পল দেবো। যেমন তুমি মনে করো ব্লাড প্রেশার এবং এইজ এবং ব্লাড প্রেশার, এখন বলতো কোনটার উপর কোনটা ডিপেন্ডেন্ট করে? ডিপেন্ডেন্ট স্যার এজের উপর blood কারণ pressure। এজ বাড়লে ব্লাড প্রেশারটা বাড়বে, এটা স্বাভাবিক। যাদের বয়স বাড়তেছে তাদের প্রেশার আসবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, তাহলে এইজের উপরে ব্লাড প্রেশারটা নির্ভরশীল। তাহলে ব্লাড প্রেশার হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এইজ হলো ইন্ডিপেন্ডেন্ট, এইজের উপরে ডিপেন্ড করতেছে ব্লাড। এই ধরনের অনেক আছে। এখন মনে করো আরেকটা যদি আমি এক্সাম্পল দিই, মনে করো আমরা জানি যে এই যে প্যারেন্টসদের হাইটের উপরে কিন্তু এই যে তার এই সন্তানদের হাইট নির্ভর করে, তাই না? আমরা নর্মাল সেন্সে জানি যে মা বাবা যদি বড় হয় তাহলে লম্বা হয়, তাহলে ছেলে সন্তানরা একটু লম্বা হয়। তাহলে আর এখানে কার উপর নির্ভর করে? এই মা বাবার উপরেই ছেলেটা নির্ভর করে। তাহলে ছেলের এই যে হাইটটা হলো ডিপেন্ডেন্ট, আর এই প্যারেন্টসের হাইট হলো ইন্ডিপেন্ডেন্ট। এই ধরনের অসংখ্য ভেরিয়েবল আছে। আমরা এখানে এক্সাম্পলে যা আসছে এটা দেখছি, আরো অনেক ভেরিয়েবল আছে যেটা ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট। ওগুলো সিলেক্ট করে নিবে, তোমরা ভেরিয়েবল যখন আসবে তখনই বুঝবে কোনটা ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট, ওইভাবে করে নিবে। এখন দেখো, এখন হোয়াট ইজ রিগ্রেশন অ্যানালাইসিস? রিগ্রেশন অ্যানালাইসিসটা কি, এটা আমরা কেন করব, কিভাবে করব, এগুলো আমরা ইউজও দেখবো, সাথে সাথে প্র্যাকটিক্যাল করতেছি। রিগ্রেশন অ্যানালাইসিস ইজ এ স্ট্যাটিস্টিক্যাল টেকনিক, তাহলে এটা পরিসংখ্যানিক পদ্ধতি হুইচ হ্যাজ ডেভেলপড টু স্টাডি, যেটা স্টাডি করার জন্য তৈরি করা হয়েছে, এন্ড মেজার দ্য স্ট্যাটিস্টিক্যাল রিলেশনশিপ অ্যামং টু অর মোর ভেরিয়েবলস। তাহলে সেটা পরিমাপ করে স্ট্যাটিস্টিক্যাল পরিসংখ্যানিক একটা সম্পর্ক দুইটা এবং তার অধিক ভেরিয়েবলের মধ্যে, কমপক্ষে দুইটা এবং তার অধিক ভেরিয়েবলের মধ্যে, with a vision to estimate or predict the value of the dependent variable for some known value of the independent variable। অর্থাৎ এই জানা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা সবসময় জানা থাকে, জানা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য, কিছু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য তার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সম্পর্কে প্রিডিকশন বা এস্টিমেট করা, ভবিষ্যৎবাণী করা, সেটা করার জন্য যে স্ট্যাটিস্টিক্যাল রিলেশন ব্যবহার করা হয় দুইটা এবং তার অধিক, এইটাকে সাধারণত রিগ্রেশন অ্যানালাইসিস বলা হয়। যেমন প্রিডিকশন করতে এটা খুবই ব্যবহার করা হয়, যে এই যে আজকের যে ওয়েদারটা, এটা ওয়েদার, এই যে আমাদের বাংলাদেশের যে ওয়েদার ডিপার্টমেন্ট আছে, ওরা কিন্তু প্রিডিকশন করে দিচ্ছে যে আজকে কতটুকু বৃষ্টিপাত হতে পারে, আজকে ওয়েদারটা কেমন যাবে। তাহলে ওরা প্রিভিয়াস ডেটার উপর, মানে ইন্ডিপেন্ডেন্ট ডেটার উপর নির্ভর করে আজকে প্রিডিকশন করে দিচ্ছে। এইটাই হলো ফরকাস্টিং করার জন্য, প্রিডিকশন করার জন্য সাধারণত রিগ্রেশন অ্যানালাইসিসটা ইউজ করা হয়। এটা হলো কি নরমাল, এর চেয়ে কোনো উন্নত মেথড আছে, ওই মেথডগুলো আমরা সাধারণত পড়ে থাকি, ওগুলো দিয়ে করা হয়। এই যে আমি একটু আগে বললাম যে প্রাইস বাড়লে কি ডিমান্ড বাড়বে কিনা, যে মনে করো একটা দ্রব্য, সে একটা যে একটা কমোডিটি সে প্রোডাক্ট করবে, এখন সে তার মনে করো এই বছর তার 1 লাখ টন দরকার, মানে চাহিদা আছে, সে যদি 50,000 টন তৈরি করে তার মার্কেট লস হয়ে যাবে। আবার সে যদি 1.5 লাখ টন তৈরি করে তার 50,000 টন পরে থাকবে, তার লস আসবে, কারণ তার এখানে র মেটেরিয়ালগুলো ইউজ হবে, এগুলো সেল হবে না। এই জন্য এই ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং প্রিভিয়াস ডেটা স্টাডি করে এই ফরকাস্টিংটা খুবই গুরুত্বপূর্ণ বিজনেস সাইকেলের। জেনারেলি দেয়ার 3 টাইপস অফ রিগ্রেশন। আমরা কোরিলেশনে পড়ছি 3 ধরনের রিগ্রেশন, 3 ধরনের: সিম্পল রিগ্রেশন, পার্শিয়াল রিগ্রেশন, মাল্টিপল রিগ্রেশন। সিম্পল রিগ্রেশনটা হলো যেটা লিনিয়ার রিগ্রেশন বলা হয়, when the dependency of the dependent variable is estimated by only one independent variable, then it is called simple or linear regression। তাহলে আমরা সিম্পল কোরিলেশন করছি, অনলি মাত্র দুইটা ভেরিয়েবলের মধ্যে যখন কোরিলেশন হবে, রিলেশন হবে, সেটাকে আমরা সিম্পল কোরিলেশন বলেছি। ঠিক একইভাবে এই ডিপেন্ডেন্সিটা, যেটা যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এস্টিমেট করা হয় অনলি একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর, তাহলে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে কি, অনলি দুইটা ভেরিয়েবলের উপর যেটা হবে সেটা হবে সিম্পল বা লিনিয়ার রিগ্রেশন। ইকুয়েশন ফর সিম্পল or linear regression is, এই যে সিম্পল অথবা লিনিয়ার রিগ্রেশনের ইকুয়েশন হলো এটা, y = a + bx। তাহলে y হলো একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, x হলো একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে আমরা দেখলাম যে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়ে যেই রিগ্রেশনটা করা হয় সেটাকে সিম্পল রিগ্রেশন বলা হয়। এখানে পার্শিয়াল রিগ্রেশনটা আমি লিখি নাই কেন, কারণ পার্শিয়াল রিগ্রেশনটা অনেক জটিল ব্যাপার আছে। পার্শিয়াল রিগ্রেশন পড়াতে গেলে অনেক সময় লাগবে,
আর তোমাদের এমনি সিলেবাস বেড়ে যাচ্ছে, পার্শিয়াল রিগ্রেশন তোমার সিলেবাসেও নাই, এখানে পার্শিয়াল রিগ্রেশনটা এখানে আমি আনি নাই, শুধু মাল্টিপল রিগ্রেশনের একটা মডেলটা দেখানোর জন্য যে পার্শিয়ালের সাথে মাল্টিপলের রিলেশনটা। When the dependency of the dependent variable is estimated by more than one independent variable, একের অধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি আমরা নিয়ে যে রিগ্রেশনটা করি সেটাকে মাল্টিপল রিগ্রেশন বলা হয়। মাল্টিপল রিগ্রেশনটা ঠিক একইভাবে দেখো, এখন আমি বলছি yi ইকুয়াল a প্লাস b1 x1 প্লাস b2 x2 প্লাস আপ টু bn xn, এটাকে মাল্টিপল রিগ্রেশন বলা হয়। এই যে একটু আগে আমি যে একটা एग्जांपल দিলাম যে y ধরলাম ডিমান্ড, x ধরলাম প্রাইস, যদি আমি প্রাইস ধরে নিই, তাহলে দেখো এখানে এই যে শুধু প্রাইসের উপর কি ডিমান্ডটা নির্ভরশীল না, আদার্স ফ্যাক্টর থাকতে পারে। একটা দ্রব্যের মনে করো দাম কমে গেলে যে তার চাহিদা বেড়ে যাবে এমন কোনো সবসময় সত্য না, কারণ দাম কমে গেছে তার ইনকাম নাই, চাহিদা বাড়বে না। দাম কমে গেছে তার সেটা খাওয়ার রুচি নাই, চাহিদা বাড়বে না। দাম কমে গেছে তার ফ্যামিলি সাইজের উপর নির্ভর করবে, সে সেটাকে বেশি কিনতে পারবে কিনা। এখন ফ্যামিলিতে দুজন মেম্বার আছে, দাম কমে গেলে তো সে এখানে 5 কেজি আনতে পারবে না। তাহলে এখানে দেখো কয়টা ফ্যাক্টর আমি বলে ফেললাম, আরো 3টা ফ্যাক্টর বলে ফেললাম। একটা হলো তার ইনকাম, 2 নম্বর হলো তার রুচি, 3 নম্বর হলো তার ফ্যামিলি সাইজ। এরকম আরো অসংখ্য কারণ থাকতে পারে। তাহলে আমি এই x কে যদি x1 বলি, তাহলে x1 কে যদি আমি প্রাইস ধরি, তাহলে x2 কে আমি ধরলাম ইনকাম, x3 কে ধরলাম আমি তার রুচি, আর x4 কে আমি ধরলাম তার ফ্যামিলি সাইজ। তাহলে এখানে কয়টা 4টা হয়ে গেল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এইটাই মাল্টিপল রিগ্রেশন। ক্লিয়ার? তাহলে এখানে n ইকুয়াল 4 হয়ে গেল 4টা। তাহলে আমি দেখলাম যে যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একের অধিক হয় সেটা হলো মাল্টিপল রিগ্রেশন। নেক্সট দেখো রিগ্রেশন লাইন। The line of regression is the straight line. তাহলে রিগ্রেশন লাইনটা সবসময় সরলরেখা হবে, which gives the best fit to the bivariate frequency distribution in a least square sense. আমাদের একটা লিস্ট স্কয়ার মেথড আছে, ন্যূনতম বর্গ পদ্ধতি। এই লিস্ট স্কয়ার মেথডের মাধ্যমে যে বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের যে ভালোভাবে ফিট করে কিনা, এই ফিট করার জন্য যে লাইনটা ব্যবহার করা সেটাকে আমরা বলি রিগ্রেশন লাইন। খুবই গুরুত্বপূর্ণ। এই লাইন দ্বারাই আমরা বিভিন্ন ফরকাস্টিং করার জন্য ইউজ করব। কিভাবে করব আমরা যখন একটা एग्जांपल দেব তখন দেখব। একটা লাইন আমরা রিগ্রেশন লাইন বা রিগ্রেশন ইকুয়েশন করব, ইকুয়েশন করার পরে এটা কিভাবে ফিট করা যায় সেটা আমরা দেখব। এখানে লেট xi yi, এখানে i ইকুয়াল 1 to up to n। তাহলে x এর কয়টা ভ্যালু আমরা জানি না, y এর কয়টা ভ্যালু আমরা জানি না, দুইটা না, অনেক। বি র্যান্ডম স্যাম্পল from a bivariate distribution, এটা bivariate distribution থেকে আমরা এই র্যান্ডম স্যাম্পলটা নিলাম। y is dependent, x is independent variable. Let the regression line of y on x, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, এটার উপর নির্ভর করবে তুমি লাইনটা কিভাবে ধরবে। Let the regression line of y on x, অর্থাৎ y এর রিগ্রেশন লাইন x এর উপরে, তার মানে কি এখানে y ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, x ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে মনে রাখতে হবে y on x বললে x ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, y ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন তোমাকে এরকম একটা সিচুয়েশন আসতে পারে, বলতে পারে x on y, তখন x টা ডিপেন্ডেন্ট হয়ে যাবে, y টা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। অর্থাৎ ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্টকে চেঞ্জ করে দেওয়া যায়, সেটা জাস্ট জানার জন্য। তাহলে আমরা এখানে কি বললাম, এটা হলো গুরুত্বপূর্ণ। এই লেট দ্য রিগ্রেশন লাইন অফ y on x be y equal a plus b, এটা তোমাকে মনে রাখতে হবে। আমরা যখন রিগ্রেশন লাইন y on x বলবো তাহলে y equal a plus bx, আর যদি আমরা রিগ্রেশন লাইন x on y বলি তাহলে x equal a plus by, চেঞ্জ হয়ে যাবে। এবার দেখো ফলোইং দ্য প্রিন্সিপাল অফ লিস্ট স্কয়ার মেথড, লিস্ট স্কয়ার মেথডের প্রিন্সিপাল অনুযায়ী the estimate of a and b can be obtained as follows. আমাদের তো a এবং b বাইর করতে হবে, তারপরে আমরা লাইনটা ফিট করতে পারবো, আদারওয়াইজ ফিট করতে পারবো না। এখানে a হলো ইন্টারসেপ্ট অথবা স্লোপ বলা হয়, আর b হলো রিগ্রেশন কোফিশিয়েন্ট। আমি আবারও বলতেছি, a হলো ইন্টারসেপ্ট টার্ম ধ্রুবক যেটা, আর b হলো রিগ্রেশন কোফিশিয়েন্ট। এই রিগ্রেশন কোফিশিয়েন্ট যদি বলি, কোরিলেশন কোফিশিয়েন্ট আমরা r জানি, তাহলে রিগ্রেশন কোফিশিয়েন্ট হবে b।
এখানে লিখে দিছি দেখো এ ইন্টারসেপ্ট এই যে দ্য অবজারভেশন ওয়াই ফলোজ দ্য মেথড। এখন এই যে এটা আমরা কিভাবে বললাম, এখন আমি বলতেছি এটা কেন আসলো, এটাকে একটু নিচে নিয়ে দেখাই তোমাদেরকে এটা কেন আসলো। yi equal a plus bi xi, এই যে একটু আগে আমি বললাম x যদি প্রাইস হয় y হলো ডিমান্ড, তাহলে আমরা চাহিদা বিধি থেকে জানি যে একটা দ্রব্যের দাম যখন বাড়ে তার চাহিদা কমে যায় এবং দাম কমলে চাহিদা বাড়ে, যদি অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকে ওখানে একটা কন্ডিশন দেওয়া আছে। তাহলে একটু আগে আমরা বললাম যে এই দামের উপর চাহিদা নির্ভরশীল, দামের উপর চাহিদা নির্ভরশীল। আদার্স তিনটা ফ্যাক্টর বললাম, ওটা ইনকাম দর ব্যাপার আছে, তার রুচির ব্যাপার আছে, তার ফ্যামিলি সাইজ, এগুলোর উপরও নির্ভরশীল। তাহলে আমরা ওই ভেরিয়েবলগুলো তিনটা ভেরিয়েবলকে আমরা ওমিট করে দিলাম, শুধু একটা ভেরিয়েবল নিয়ে আমরা কাজ করতেছি। কিন্তু আমরা জানি যে দামের উপর চাহিদাটা বেশি নির্ভরশীল, এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে সরাসরি হিট করে, অন্যান্য ভেরিয়েবলগুলো কম হিট করে, খুব কম এফেক্ট করে। এই সবগুলো ভেরিয়েবলকে আমরা ইতে নিয়ে গেলাম, এটা এরর টার্ম ভুল, আমরা ইতে নিয়ে গেলাম। আমাদের যে স্ট্যাটিস্টিক্স এই লাইনটাকে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বলা হয়। এখানে অ্যাকচুয়াল ফিগার পাবে। একটু আগে আমি দেখাইলাম যে এই যে একটু আগে আমি যে দেখাইলাম y ইকুয়াল 10 মাইনাস 2p বা 2x যদি আমি প্রাইস ধরি, তাহলে যখন আমি প্রাইস যদি 1 টাকা হয় তাহলে y এর মান আমি 8 পাবো, তার মানে কি নির্দিষ্ট ফিগার পাচ্ছি, এটাকে বলা হয় ম্যাথমেটিক্স। তাহলে y যদি আমি প্রাইস যদি আমি 1 টাকা ধরি তাহলে ডিমান্ড 8 পিস পাচ্ছি, প্রাইস যদি আমি 2 টাকা ধরি ডিমান্ড 6 পিস পাচ্ছি, তার মানে কি এখানে নির্দিষ্ট ফিগার পাচ্ছি, এটা ম্যাথমেটিক্স। কিন্তু এখানে যেটা এটা হলো স্ট্যাটিস্টিক্স। এই ম্যাথমেটিক্সের সাথে স্ট্যাটিস্টিক্সের একটা পার্থক্য হলো স্ট্যাটিস্টিক্সে কোনো নির্দিষ্ট ফিগার না, এখানে সম্ভাবনা বলে থাকে। এই যে আগামীকাল রোদ উঠতে পারে, আগামীকাল রোদ উঠবে এটা বলা যাচ্ছে না, এই যে পারে উঠতে পারে এটাকে সম্ভাবনা, এটাই হলো স্ট্যাটিস্টিক্স। তাহলে এখানে আমরা এই যে আদার্স যে ফ্যাক্টরগুলো এগুলোকে আমরা ইতে নিয়ে আসছি, এগুলো কম ইফেক্ট করে বাট কিছু না কিছু ইফেক্ট করে, এটাকে এখানে বললাম। তাহলে দেখো y a হলো ইন্টারসেপ্ট টার্ম, b হলো রিগ্রেশন কোএফিসিয়েন্ট, y হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, x হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, e হলো এরর টার্ম। এই এরর টার্মে আমরা সবগুলো নিয়ে গেলাম। এটাকে আমরা এখান থেকে আমরা এই এররটাকে মিনিমাইজ করতে হবে, যতটুকু আমরা মিনিমাইজ করতে পারি ততটুকুই আমার লাইনটা বেস্ট ফিট হবে। একটা লাইনকে এররকে আমরা মিনিমাইজ করি, এই মিনিমাইজটা করা হলো লিস্ট স্কয়ার মেথডের মাধ্যমে আমরা এটাকে মিনিমাইজ করি। আমাদের মূল কাজ হলো এররটাকে মিনিমাইজ করা। এখানে যে ক্যালকুলেশন আছে দেখো, এটার পরে যে ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশনটা আমি এখন আলাদা দেখাবো, কারণ এটা আমি এখানে লিখি নাই। এটা দেখো, এটাকে আমি স্ক্যান করে নিছি হাতের লেখা যেটা, কারণ এগুলো লিখতে সময় লাগে, তো ওখান থেকে যেটা আসছে দেখো, ওখানে আমরা ধরছি y ইকুয়াল a প্লাস bx, a প্লাস bx প্লাস e। তাহলে ইটাকে যদি আমি ডান পাশে নিয়ে আসি তাহলে ওয়াইটাকে বাম পাশে নিয়ে এভাবে হবে। এখানে যদি আমি উভয় দিকে স্কোয়ার করি, লিখতে পারো স্কোয়ার বোথ সাইড, উভয় দিকে বর্গ নিলাম। তাহলে বর্গ নেওয়ার পরে আমি ইএ স্কোয়ার ইকুয়াল এটা হোল স্কোয়ার, তাহলে এখানে উভয় দিকে আমি সামেশন নিলাম। এগুলো আমি লিখি নাই, তোমরা চাইলে লিখে নিতে পারো। এখানে বলতে পারো এই ওইখান থেকে আসতে পারো এই লাইনে আসার পরে লিখতে পারো এরপর টেকিং স্কোয়ার বোথ সাইড, এখন টেকিং সামেশন বোথ সাইডে লিখতে পারো। এখন লেট এল ইকুয়াল দিস ধরে নিলাম, কারণ আমরা এটা যেহেতু একটু জটিল, মানে লেখতে কেমন দেখা যাচ্ছে এই জন্য এল ইকুয়াল ধরে নিলাম, এল ইকুয়াল দিস ধরে নিলাম। এখন দেখো ডিফারেন্সিয়েটিং এল উইথ রেসপেক্ট টু এ এন্ড বি এন্ড ইকুইটিং টু 0, আমাদের এ এবং বি বের করতে হবে। তাহলে এ এবং বি কে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করে ইকুইটিং 0 ধরাকে এটাকে প্রিন্সিপাল অফ লিস্ট স্কোয়ার বলা হয়, যেটাকে সাম অফ স্কোয়ারটাকে এরর সাম অফ স্কোয়ারকে মিনিমাইজ করা। আমরা জানি যে যদি কোনো কিছুকে ডিফারেন্সিয়েট করি সেটাকে মিনিমাইজ করা যায়, ইন্টিগ্রেশন করলে কিন্তু সেটা মিনিমাইজ হয় না, ম্যাক্সিমাইজ হয়, আর ডিফারেন্সিয়েট করলে কোনো কিছুকে মিনিমাইজ করা হয়।
এটা তোমরা ম্যাথমেটিক্সে পড়ে আসছো। এখন আমি এল এবং এল কে এ এবং বি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে ইকুয়েটিং টু জিরো ধরবো। তাহলে প্রথমে যদি আমি এ এর সাপেক্ষে ধরি ডি ডেল, যেহেতু পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং এই জন্য ডেল দ্বারা, আর টোটাল ডিফারেন্সিয়েট আমি ডি দ্বারা ইউজ করি। পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং আমরা ডেল দ্বারা করে নিলাম, ডেল এল ডিভাইড বাই ডেল এ ইকুয়াল ডেল যেটা ইকুয়েটিং জিরো ধরে নিলাম। তাহলে ইকুয়েটিং জিরো যদি ধরে নিলাম, এটা একটা ইকুয়েশন হয়ে গেল। এখন এই পার্টটা আমাদের আর দরকার নাই, এটা ইকুয়াল জিরো ধরে নিচ্ছি আমরা। তোমরা চাইলে পরের লাইনে ধরতে পারো নর্মাল ডিফারেন্সিয়েশন। এখন দেখো এটা যদি আমরা x টু দি পাওয়ার n ধরি, সামেশন ঠিক আছে, সামেশনের কোনো সমস্যা, সামেশনের পরে কাজ করব আমরা। এটা যদি সামেশনের ভিতরে নিয়ে আসি, আর লাইন করে নিয়ে আসতে পারো, তাহলে আমরা যদি x টু দি পাওয়ার n ধরি, তাহলে n x টু দি পাওয়ার n - 1, n মানে 2, x টু দি পাওয়ার n - 1 2 - 1 আমি দিলাম উপরে, উপরে দিলেও পারো, এটা 1 এ আসবে, এটা দিলাম। যেহেতু এটা x না, এটাকে আবার ডিফারেন্সিয়েশন হবে, আবার ডিফারেন্সিয়েশন হলে y টা কনস্ট্যান্ট, b টা কনস্ট্যান্ট, x কনস্ট্যান্ট, তাহলে এই দুইটা পার্ট জিরো হয়ে যাবে, a থাকবে। তাহলে ডেল বাই ডেল এ মাইনাস a, তাহলে -1 আসবে। এবার -1 পুরোটা বাইরে নিয়ে গেলাম, এটা সামেশন yi মাইনাস a মাইনাস bxi ইকুয়াল 0। এখন যেহেতু -2টা ডান পাশে 0 আছে, -2 চলে যাবে, এই পার্টটা থেকে যাবে। সামেশন দ্বারা মাল্টিপ্লাই করলাম, সামেশন yi সামেশন a মাইনাস সামেশন bxi, যেহেতু ভেরিয়েবল আছে ভেরিয়েবলের উপরে যাবে, যদি ভেরিয়েবল না থাকে কনস্ট্যান্টের উপরে যাবে। সামেশন xi আমরা y বার ইকুয়াল জানি, আমরা মিন পরে আসছি, y বার ইকুয়াল সামেশন xi বাই n। তাহলে আমি যদি সামেশন xi বাই করতে পারি, n y বার আসবে, এগুলো আগে দেখে আসছি। এবং একটা অ্যারিথমেটিক পিনের একটা প্রপার্টিজ আছে, কনস্ট্যান্ট নাম্বারকে যদি n টাইম সামেশন করি, তাহলে সেটাকে ওই টাইম পর্যন্ত আসবে, n এ হবে। ঠিক একইভাবে b সামেশন xi মানে কি n x বার, একইভাবে সব জায়গায় n আছে, n কমন নিয়ে নিলাম। যেহেতু এদিকে রাইট হ্যান্ড সাইডে 0 আছে, nটা চলে গেল, y বার মাইনাস a মাইনাস b x বার, তাহলে আমাদের a বাইর করতে হবে, a ইকুয়াল y বার মাইনাস b x বার। এক নম্বর সমীকরণ a আমরা পেয়ে গেলাম। যেহেতু এটা বাইর করছি, একই এস্টিমেট বলে দিলাম, এস্টিমেট করতে আমরা জানি উপরে ক্যাপ ইউজ করি, তাহলে a ক্যাপ ইকুয়াল y বার মাইনাস b x বার। সিমিলারলি अगेन আমরা বলছি a এবং b এর সাপেক্ষে করলাম, ঠিক আগের মতো লিখে নিলাম, n এর এই যে n এর মতো করলাম, n x টু দি পাওয়ার n - 1, এটা ঠিক আছে। এটাকে আবার করব, তাহলে এখানে যেহেতু b এর সাপেক্ষে করতেছি, a কনস্ট্যান্ট, y কনস্ট্যান্ট, a কনস্ট্যান্ট, b হলো ভেরিয়েবল এখানে। তাহলে এখানে b এটাকে যদি আবার করি, তাহলে b চলে যায় মাইনাস xi আসবে, মাইনাস xi। এখন আমাদের এই মাইনাস এবং যে টুটা বাইরে নিয়ে গেলাম, xi যেহেতু ভেরিয়েবল সামেশনের ভিতর রাখতে হবে, এটা ভিতরে রেখে দিলাম। তাহলে এই -2টা চলে যাবে এদিকে 0 এর সাথে, এর সামেশন xi দিস। এখন xi দ্বারা মাল্টিপ্লাই করলাম, সামেশন দ্বারা মাল্টিপ্লাই করলাম একসাথে, তাহলে সামেশন xi yi মাইনাস a, যেহেতু x আছে এটা বাইরে চলে আসলো, সামেশন xi মাইনাস b সামেশন, এই যে এখানে সামেশন xi স্কয়ার হবে দিস। এবার দেখো a আমরা আগে বাইরে চলে আসছি, এর ভ্যালুটা বসাই দিলাম এখানে, তাহলে এর ভ্যালুটা বসালাম। এখন আমরা মাল্টিপ্লাই করব, এটা দ্বারা মাল্টিপ্লাই, এখানে দুইটা আমি মাল্টিপ্লাই করে নিলাম। এটা মাল্টিপ্লাই করার ক্ষেত্রে এখানে দেখো বি এ এখানে আছে, তাহলে বিটা আমাদের দরকার, বিটাকে নিয়ে আসলাম। তাহলে বিটা যেহেতু আমাদের ডান পাশ বাম পাশে যেতে হবে, তাই এই জন্য মাইনাসটা আগে দিয়ে দিলাম। মাইনাস বি কমন নিলে সামেশন xi স্কয়ার মাইনাস, এই যে প্লাসটা মাইনাস হয়ে যাবে, 1/n, এই যে x বারকে ভেঙে ফেললাম, x বার ইকুয়াল 1/n সামেশন xi, আর সামেশন xi তো আছে। এই পাঁচটা আমি ওখানে নিয়ে গেলাম, মাইনাস নিয়ে গেলাম এইটা, তাহলে মাইনাস সামেশন xi, এটা মাইনাস ঠিকই থেকে যাবে যেহেতু উপাশে গেছে, y বার ইকুয়াল 1/n সামেশন xi yi, আর xi তো আছে। এখান থেকে b কমন নিলাম, তাহলে ওই মাইনাস এদিকে মাইনাস চলে যাবে, b কমন নিলাম। b কমন নেওয়ার পরে এখন থেকে b ইকুয়াল এটা এদিকে নিচে চলে আসলো, b কে ইকুয়াল আমরা পেয়ে গেলাম। তাহলে b কে ইকুয়াল সামেশন xi yi মাইনাস সামেশন xi সামেশন yi ডিভাইড বাই n সামেশন xi স্কয়ার মাইনাস সামেশন xi হোল স্কয়ার বাই n। তাহলে আমরা a কে b কে পেয়ে গেলাম। দাস দা লিস্ট স্কয়ার রিগ্রেশন লাইন অফ y on x ইজ, অথবা ফিটেড রিগ্রেশন লাইন বলতে পারো, y কে ইকুয়াল a কে প্লাস b কে x। তার মানে তখন যখন ফিট করব ই চলে যাবে, এই যে এটাকে আমরা মিনিমাইজ করে ফেলছি, এটাকে মিনিমাইজ করে আমরা a এবং b বাইর করে ফেলছি। তাহলে এখান থেকে আমাদের
পিটা চলে যাবে, তাহলে আমাদের ফিটেড লাইনটা হবে ওয়াই ক্যাপ। এই ফিটেড লাইনকে আমরা ক্যাপ দ্বারা এস্টিমেট করি, ওয়াই ক্যাপ ইকুয়াল এ ক্যাপ প্লাস বি ক্যাপ এক্স, হোয়ার এ ক্যাপ ইকুয়াল এই যে বাইর করলাম এটা এই ভ্যালুটা, এবং বি ক্যাপ ইকুয়াল এই যে লিখে দিলাম। এই দুইটা আমরা ডেটা থেকে বাইর করবো। ডেটা থেকে বাইর করতে পারবো আমরা দুইটা ভেরিয়েবল ওয়াই এবং এক্স দেওয়া থাকবে, তাহলে ওয়াই বার এক্স বার বাইর করবো, এবং এখান থেকে বি এগুলো বাইর করা সহজ। সিমিলারলি দ্য রিগ্রেশন লাইন অফ এক্স অন ওয়াই ইজ দিস, তাহলে আমরা এক্স অন ওয়াই হইলে আমরা এইভাবে বলতে পারবো। এইভাবে বলতে পারলে আমরা এ বি তো আমরা এস্টিমেট করছি হয় এ ইকুয়াল, এখানে দেখো একটু চেঞ্জ হয়ে যাবে, এ কে এখানে যখন y ইকুয়াল এ প্লাস bx ছিল, y ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তখন b এর ক্ষেত্রে এই b বাইর করার ক্ষেত্রে নিচে x এর ভ্যালুটা আসছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এই যে b এর সাথে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে x, উপরেরটা ঠিক আছে, এখানে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট দুইটা আসছে কম্বাইন, নিচে শুধু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা আসছে। ঠিক এখানে যখন y চলে আসবে তাহলে নিচে x এর পরিবর্তে y এর ভ্যালুটা আসবে, এবং এখানে যেহেতু x আছে এখানে a বাইর করার ক্ষেত্রে y বার মাইনাস b x বার, b এর সাথে x বার থাকবে, এখানে উল্টে যাবে, যখন এই যে b এর সাথে যখন y আসবে তখন x বার মাইনাস b y বার হবে। এটা যদি তুমি ওইভাবে ক্যালকুলেশন করে আসবে এইভাবে আসবে। সিমিলারলি আমি এখানে দেখাই দিলাম, ক্যালকুলেশন করা লাগবে না, এত ক্যালকুলেশন ঝামেলা যাওয়ার দরকার নেই। তাহলে এখানে দেখো এটা মনে রাখতে হবে, regression coefficient of y on x is denoted by byx, এটা b, এটাকে আমরা byx বলবো, y আগে x পরে, and calculated by the following formula, এই ফর্মুলা দ্বারা ক্যালকুলেট করব। সিমিলারলি regression coefficient of x on y, এটাকে আমরা bxy দ্বারা, অর্থাৎ x আগে y পরে, এটাকে আমরা এই ফর্মুলা দ্বারা ক্যালকুলেট করব। এবার দেখো এই রিগ্রেশন লাইনের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলতে পারো। কারো কোনো প্রশ্ন আছে? স্যার এই পুরো প্রমাণটা কি পরীক্ষাতে আসবে? হ্যাঁ আসতে পারে, ক্যালকুলেশন সহজ আছে তো, একবার দেখলে পারবে। নরমাল ডিফারেন্সিয়েশন করবে শুধু, নরমাল ডিফারেন্সিয়েশন তোমরা এখানে আসছে না, তোমাদের ফার্স্ট ইয়ারে ম্যাথমেটিক্স আছে ফার্স্ট সেমিস্টারে, আর এই ডিফারেন্সিয়েশন ইন্টারমিডিয়েটে পড়ে আসছো, সায়েন্সের স্টুডেন্ট এগুলো তো পড়ে আসছে ইন্টারমিডিয়েট। স্যার এটার জন্য মার্কস কত থাকবে? মার্কসের চিন্তা করার দরকার আছে, তোমার টাইম। এখন তোমার যদি 50 মার্কসের পরীক্ষা যদি 4 ঘন্টা হয় তাহলে মার্কস কম থাকবে, এখন 100 মার্কসের পরীক্ষা যদি 4 ঘন্টা হয় মার্কস বেশি থাকবে, বুঝতে পারছো না? এখন তোমার যদি এই কষ্টটার জন্য মনে করো তুমি 20 মিনিট সময় পাও, তাহলে মার্কস তোমার সমস্যা না, তোমার টাইমটা সমস্যা। মার্কস থেকে তোমাদের তো কোশ্চেনের প্যাটার্ন আমি এখনো জানি না, আমাকে যখন প্রশ্ন করতে দিবে তখন কোশ্চেন আমাকে ফরম্যাট দিয়ে দিবে, ওই ফরম্যাট অনুযায়ী আমি মার্কস বসাই দেবো আর কতটুকু হবে। এবং তোমার এই 4 ঘন্টার মধ্যে যদি 4 ঘন্টার পরীক্ষা হয়ে থাকে 4 ঘন্টার মধ্যে যাতে তুমি আনসার করতে পারো ওই হিসাব করে প্রশ্নটা করা হবে। তাহলে তোমার মার্কসের উপর নির্ভর করবে, তোমার এই যে টোটাল মার্কসের উপর নির্ভর করবে একটা ইন্ডিভিজুয়াল কোশ্চেনের মার্কস কত হবে, এবং টোটাল টাইমের উপর নির্ভর করবে। 3 ঘন্টার পরীক্ষা হলে মার্কস বেড়ে যাবে, 4 ঘন্টার পরীক্ষা হলে মার্কস কমে যাবে, এটাই স্বাভাবিক। আর কারো প্রশ্ন আছে? আমার মনে হয় ইজি আছে, প্রশ্ন থাকার কথা না, যেহেতু সায়েন্সের স্টুডেন্ট। প্রশ্ন থাকলে বলতে পারো, না তো নেক্সট আরেকটাতে চলে যাই আমরা। আমার মনে হয় প্রশ্ন নাই। তাহলে এটা কোথায় আসবে? এখানেই, এই যে রিগ্রেশন লাইন, এখানে শুধু রিগ্রেশন লাইনের ডেফিনিশন আসলে এখানে শেষ, এতটুকু।
আর যদি বলে ফিট দ্য রিগ্রেশন লাইন, তাহলে ও পর্যন্ত যেতে হবে। তার প্রশ্নটা দেখো আবারও, যদি বলে যে হোয়াট ইজ দ্য রিগ্রেশন লাইন বা ডিপেন্ড রিগ্রেশন লাইন, তাহলে এতটুকু শেষ, এই যে এখন পর্যন্ত শেষ। আর যদি বলে যে ফিট দ্য রিগ্রেশন লাইন অফ ওয়াই অন এক্স, তাহলে ওটা যতটুকু পড়াইছে ততটুকু পর্যন্ত যেতে হবে। আর তোমরা যখন এটা করবে, ডাউনলোড করে নিজেরা নোট করবে, তখন এটা নিচে নিয়ে আসবে পেপারটা। পরে দেখো প্রপার্টিজ অফ রিগ্রেশন কোফিশিয়েন্ট। রিগ্রেশন কোফিশিয়েন্টের কতগুলো বৈশিষ্ট্য থাকে। এখানে একটা দেখো, খুব গুরুত্বপূর্ণ জিনিস হলো, আমাদের কোরিলেশন কোফিশিয়েন্ট কয়টা ছিল? একটা। আর রিগ্রেশন কোফিশিয়েন্ট কিন্তু দুইটা, একটা হলো BYX আর একটা হলো BXY। তাহলে আমরা রিগ্রেশন কোফিশিয়েন্টস বলবো। এখানে আমরা দেখাবো 1 নম্বর প্রপার্টিজ। দেখো এই প্রপার্টিজ গুলো খুব গুরুত্বপূর্ণ। প্রপার্টিজ গুলো আসতে পারে এবং এগুলোর প্রমাণও আসতে পারে। প্রমাণ যদি আমি সময় পাই একটু দেখাবো। 1 নম্বর দেখো, রিগ্রেশন কোফিশিয়েন্টস আর ইন্ডিপেন্ডেন্ট অন চেঞ্জ অফ অরিজিন বাট নট অফ স্কেল। আর এটা অরিজিন থেকে ইন্ডিপেন্ডেন্ট, স্কেলের উপর ডিপেন্ডেন্ট। কমন প্রপার্টি যেগুলো আমরা সব জায়গায় পড়ে আসছি, অরিজিন এবং স্কেল আগে আমরা জেনে আসছি কি। নাম্বার 2, coefficient of correlation is the geometric mean. Coefficient of correlation is the geometric mean of the regression coefficients. এখানে দেখো এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য দেখো। রিগ্রেশন কোফিশিয়েন্টস আর কোফিশিয়েন্ট অফ কোরিলেশন। কোরিলেশন একটা, এই জন্য কোফিশিয়েন্ট অফ কোরিলেশন। রিগ্রেশন কোফিশিয়েন্ট দুইটা, এই জন্য তার প্লুরাল হয়েছে। তাহলে coefficient of correlation is the geometric mean of the regression coefficient. এখানে দেখো x1 এবং x2 যদি দুইটা ভেরিয়েবল হয়, তাহলে তার জিওমেট্রিক মিন কত হবে? জিএম ইকুয়াল কত হবে? জিওমেট্রিক মিন আমরা পড়ে আসছি, তাই না? একজন বলতে হবে x1 এবং x2 যদি দুইটা ভেরিয়েবল হয়, তার জিওমেট্রিক মিন ইকুয়াল কত? বলো। কে পারবে? আমরা কিন্তু এতটুকু পর্যন্ত পড়েছিলাম, xn পর্যন্ত পড়েছি। আমরা কিন্তু এই xn পর্যন্ত পড়েছি, তার জিওমেট্রিক মিন এটা বলো। কে বলতে পারবে? না পারলে বলো, আমি বলে দিচ্ছি মনে না থাকলে। হ্যাঁ, কথা বলো না কেন? একজন বলো। বলতে পারবে না? x1 into xn to the power 1/n। হ্যাঁ, তাহলে হবে
into up to xn এটা এখানে হবে 2, এখানে হবে n whole to the power 1 by n 1 by n। এটা তার জিওমেট্রিক মিন। এখন আমি বলছি এটা নাই, এটা হলো x1 x2 to xn পর্যন্ত হলে তার জিওমেট্রিক মিন হলো দিস। আমি শুধু দুইটা বলছি, এটা নাই। দুইটার ক্ষেত্রে কি হবে? দুইটার ক্ষেত্রে কি হবে? root over x1 into x2 root over x1 into x2 তাহলে এই পার্টটা চলে যাবে। x1 x2 whole to the power হাফ হবে। তার মানে এটা আমরা লিখতে পারি রুট ওভার অফ এটা ইকুয়াল রুট ওভার অফ এই ভিতরেরটা হবে হাফ, যেহেতু আছে এটা। তাহলে আমরা দুইটা যদি ভেরিয়েবল থাকে তার জিওমেট্রিক মিন রুট ওভার অফ দুইটার প্রোডাক্ট। এখানে এই জিনিসটাকে বোঝানোর জন্য এটা আমি বলছি। Coefficient of correlation is the geometric mean of the regression coefficient, that is r equal r হলো coefficient correlation, regression coefficient দুইটা geometric mean, তাহলে b x y into b y x। এই ফর্মুলাটাই খুব দরকার। এটা আমি এখানে বলার উদ্দেশ্য হলো এটা দ্বারা আমরা অনেক কিছু, আমি একটা প্রবলেম দিলাম রিগ্রেশন কোএফিসিয়েন্ট বাইর করার সময় বাইর করে আমরা বললাম যে কোরিলেশন কোএফিসিয়েন্ট বাইর করো। কোরিলেশন কোএফিসিয়েন্টটা তুমি ক্যালকুলেট না করে এটা বসিয়ে বাইর করতে হবে। আর যদি ক্যালকুলেট করতে অনেক সময় লাগবে, অনেক সময় পাবে না। অথবা আমি বলতে পারি একটা প্রবলেম দিয়ে from so that correlation coefficient is the geometric mean of the regression coefficient। তাহলে এটা মনে রাখতে হবে। 3 নাম্বার যেটা দেখো, arithmetic mean of the regression coefficient is greater than or equal to the correlation coefficient। তাহলে arithmetic mean of the regression coefficients এটা গুরুত্বপূর্ণ। regression coefficients এর arithmetic mean is greater than or equal to the correlation coefficient। তাহলে এখানে দুইটা রিলেশন আছে।
তোমরা গ্রুপে পোস্ট দিয়ে দিবে এটা। আমার এখানে 67 আছে পার্টিসিপেন্ট।